নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে প্রত্যেককে স্বাগত। আমি ডক্টর মৃত্যুঞ্জয় কর্মকার, সহশিক্ষক, পুরুলিয়া জেলা স্কুল। আজকে বাংলার শিক্ষা ক্লাসরুমে আলোচনা করব আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়, ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এই অধ্যায়ের আমরা প্রথম পর্বটি আলোচনা করব। এই পর্বটির দেখাবো আমরা যে একদিকে রাজতান্ত্রিক শক্তি, অন্যদিকে জাতীয়তাবাদী শক্তি। এই যে সংঘাত, এই সংঘাতের বীজ হল 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব থেকে আমরা আগেই জেনেছি পূর্ব অধ্যায়ে, সেখান থেকেই জাতীয় রাষ্ট্র ভাবনা, গণতান্ত্রিক বোধ, জাতীয়তাবাদ, স্বাধীনতার ধারণা, এই সব ধারণাগুলি আমরা পরিচিত হয়েছি। অন্যদিকে এই ধারণাগুলিকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিকল্প শক্তি আত্মপ্রকাশ করল। আমাদের ঐতিহাসিক ডেভিড থমসন দেখিয়েছেন যে এই পর্বটা হচ্ছে আসলে ফোর্সেস অফ চেঞ্জ এবং ফোর্সেস অফ কন্টিনিউটি, অর্থাৎ পরিবর্তনপন্থী শক্তি এবং পরিবর্তন বিরোধী শক্তি, এই দুটো শক্তির সংঘাত নিয়ে আমাদের এই অধ্যায়। প্রশ্ন হতে পারে যে কেন সংঘাত? সংঘাত কি অনিবার্য ছিল? যারা পরিবর্তন বিরোধী শক্তি, তারা আসলে ফরাসি বিপ্লবকে কি হিসেবে দেখল না, ফরাসি বিপ্লবকে যখন একটা শ্রেণী দেখছে সৃষ্টির নতুন সম্ভাবনা, অন্যদিকে ফরাসি বিপ্লবকে দেখছে তারা ধ্বংসের তাণ্ডব লীলা। তারা বিপ্লবকে ভাবছে একটা দুষ্ট ক্ষত, তারা বিপ্লবকে ভাবছে অরাজকতার দূত, এবং তারা বিপ্লবকে সহস্র মুখ বিশিষ্ট দানব। স্বাভাবিক কারণেই একটা শক্তি তারা চাইল স্থিতাবস্থা বজায় রাখতে, বিপ্লবের সমস্ত শক্তিকে প্রতিহত করে স্থিতাবস্থা বজায়। এই যে বলছি আমরা যে দুটো শক্তি, ফোর্সেস অফ চেঞ্জ, ফোর্সেস অফ কন্টিনিউটি। রাজতান্ত্রিক শক্তি, যাজকতন্ত্র, পুরাতন তন্ত্রের সমস্ত শাখা প্রশাখাগুলো, অভিজাততন্ত্র, সব মিলেমিশে হচ্ছে ফোর্সেস অফ কন্টিনিউটির দ্যোতক। এবং এই ফোর্সেস অফ কন্টিনিউটির যে মূল স্তম্ভগুলো, সেইগুলো কি না, 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা বন্দোবস্ত। এবং ভিয়েনা বন্দোবস্তকে কার্যকর করার জন্য 1815 খ্রিস্টাব্দেই তৈরি হলো কনসার্ট অফ ইউরোপ, অর্থাৎ ইউরোপীয় শক্তি সমবায়। ইউরোপীয় শক্তি সমবায় তারা ট্রপো, ভেরোনা এবং সেন্ট পিটার্সবার্গ, 1818 থেকে 1825 মধ্যে এই 5টি সম্মেলন। টার্গেট কি এদের? এদের টার্গেট হচ্ছে পরিবর্তনের সমস্ত শক্তিকে স্তব্ধ করে দেওয়া, ফরাসি বিপ্লব প্রসূত সুন্দর আদর্শগুলিকে আটকে দেওয়া। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে ট্রপো প্রোটোকল। ট্রপো প্রোটোকল, ট্রপোতে বৈঠক হচ্ছে 1820 খ্রিস্টাব্দে, এবং প্রতিক্রিয়াশীল শক্তি একত্রিত হয়ে সেখানে সিদ্ধান্ত নিচ্ছে যে প্রতিষ্ঠিত চিরাচরিত যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে, যদি বিদ্রোহ বা অভ্যুত্থানের মাধ্যমে সেই শাসনতন্ত্রের পতন ঘটে বা বিপর্যয় ঘটে বা বিপদ ঘটে, তাহলে সেক্ষেত্রে কনসার্ট অফ ইউরোপ সামরিক সাহায্য দিয়ে পুনরায় আবার সেখানে স্থিতাবস্থা ফিরিয়ে আনবে। আমরা জানি এই ট্রপো প্রোটোকলকে সবচেয়ে
বেশ জোর ধাক্কা দিতে পেরেছিল 1823 খ্রিস্টাব্দের মনরো ডক্ট্রিন। আর নেক্সট দেখাবো আমরা ম্যাটারনিক ব্যবস্থা, যেটা 1815 থেকে 48 পর্যন্ত ইউরোপ জুড়ে স্থায়ী হয়েছিল। একটা আমরা দেখিয়েছি এখানে ঘড়ি, ঘড়ির কাঁটা কোন দিক ঘুরে দেখো, ঘড়ির কাঁটা সাধারণত ঘুরে এই দিকে। আমরা ছবিটি কি দেখিয়েছি? আমরা ছবি দেখিয়েছি ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরছে। অর্থাৎ সমস্ত ইউরোপ পৌঁছে গেছে 19 শতকের প্রথম দিকে, অর্থাৎ 1815। 19 শতকের প্রথম পর্ব চলছে। আর এই ভিয়েনা বন্দোবস্ত, কনসার্ট অফ ইউরোপ, ট্রপো প্রোটোকল, ম্যাটারনিক বন্দোবস্ত, এই যে সিস্টেমগুলো, ব্যবস্থাগুলো, এই ব্যবস্থাগুলোর যারা দোতক, যারা লেগে রয়েছেন, তারা চাইছেন সময়ের যে ঘড়িটা, এই সময়ের ঘড়িটার চাকাটাকে অর্থাৎ কাঁটাগুলোকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে। এবং উল্টো দিকে ঘুরিয়ে দিতে নয়, উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে যে স্থিতাবস্থা অর্থাৎ তাদের পুরাতন তন্ত্রের আবহাওয়া বাতাবরণে একবারে স্তব্ধ করে দিতে। আমরা একটা স্লোগান লিখেছি, দেখো এখানে ম্যাটারনিক তিনি ঘোষণা করছেন, গভর্ন অ্যান্ড চেঞ্জ নাথিং, অর্থাৎ শাসন করুন, পরিবর্তন করবেন না। শাসন করুন, পরিবর্তন করবেন না। অর্থাৎ জনগণের কোনো চাহিদা, গণতান্ত্রিক আন্দোলন, এর পরিপ্রেক্ষিতে শাসক যেন পরিবর্তনমুখী না হয়ে যায়, তাহলেই কিন্তু যে স্থিতাবস্থার রাজনীতি ভেঙে চুরমার হয়ে যাবে। আমরা নেক্সট দেখাবো, একদিকে যেমন দেখাচ্ছি ফোর্সেস অফ কন্টিনিউটি, অর্থাৎ পরিবর্তন বিরোধী শক্তিগুলো, স্তম্ভগুলো দেখালাম আমরা, ঠিক তেমনি এই পরিবর্তন বিরোধী স্তম্ভগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছি কোনগুলো? চ্যালেঞ্জ জানিয়ে ঘড়ির কাঁটাকে আবার ঘোরাবার চেষ্টা করছে সঠিকভাবে। সেগুলো কি না? হিটেইরিয়া ফিলিকে এবং গ্রিক জাতীয়তাবাদ। হিটেইরিয়া ফিলিকে এবং গ্রিক জাতীয়তাবাদ। হিটেইরিয়া ফিলিকে এর একটি গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে বান্ধব সভা। এটি একজন গ্রিক নাবিক, স্কুপাস তার নাম, ওডেসাতে তিনি এই গুপ্ত সমিতি তৈরি করলেন, হিটেইরিয়া ফিলিকে। এবং এর লক্ষ্য হচ্ছে তুরস্কের অধীন যে রয়েছে গ্রিকরা, তাদেরকে মুক্ত করা। এবং মুক্ত করতে গিয়ে এই সংগঠন তৈরি করলেন। এবং এই সংগঠনে আলেকজান্ডার ইপসিল্যান্টি সভাপতি রূপে যুক্ত হলে হিটেইরিয়া ফিলিকে প্রকৃতপক্ষে সঠিক একটি দিশা দেখাতে শুরু করল। এবং আমরা জানি শেষ পর্যন্ত গ্রিস কিন্তু স্বাধীন হলো 1829 খ্রিস্টাব্দে। অ্যাড্রিয়ানোপোলের সন্ধির মাধ্যমে তুরস্ক বাধ্য হয়েছিল গ্রিকদের স্বাধীনতা ফিরিয়ে দিতে, এবং আন্তর্জাতিকভাবে গ্রিকদের সেই স্বাধীনতা স্বীকৃত হলো লন্ডন চুক্তির মাধ্যমে 1832 খ্রিস্টাব্দে। এবং প্রথম গ্রিক শাসক হলেন প্রথম অটো। তাহলে হিটেইরিয়া ফিলিকে হচ্ছে সেই ভাবধারা, সেই উত্থান যা পরিবর্তন বিরোধী শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পেরেছিল। নেক্সট আমরা দেখাবো 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব আমরা জানি, দেখুন যে জুলাই বিপ্লব অর্থাৎ একটা মাসকে ভিত্তি করে, একটা মাসের নামকে নিয়েছি আমরা এই বিপ্লবের নামকরণের ক্ষেত্রে। যেমন আমরা পড়েছি 1790 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব, অর্থাৎ ফ্রান্স জুড়ে বিপ্লব। এখানে আমরা একটা সংকুচিত হলাম যে জুলাই বিপ্লব। এই জুলাই বিপ্লব কেন হলো ফ্রান্সে? ফ্রান্স তো 1789 ফরাসি বিপ্লব হয়েছে, সেখানে প্রজাতান্ত্রিক সরকার স্থাপিত হয়েছে। তারপরেই জানি আমরা 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ান বোনাপার্ট তিনি নিজেকে সম্রাট ঘোষণা করলেন। তাহলে বিপ্লবের যে পরিবর্তনশীল হাওয়া 1804 থেকে নেপোলিয়ান ভিন্ন গতিতে চেঞ্জ করে দিলেন নেপোলিয়ান বোনাপার্ট সম্রাট হিসেবে ঘোষণা করে। এবং ডেভিড টমসন দেখিয়েছেন যে নেপোলিয়নের সময়ে সমগ্র ফ্রান্স হয়ে গেছিল একটা পুলিশ স্টেট, একটা পুলিশ রাজ চলছিল সেখানে। সেখানে কোনো স্বাধীনতা, সমস্ত প্রকার স্বাধীনতা হরণ করা হয়েছিল।
সাম্য আর মৈত্রীর এই দুটো আদর্শকে সামনে রেখে নেপোলিয়ন বোনাপার্ট প্রকৃতপক্ষে ফ্রান্স কেন সারা ইউরোপ জুড়ে চেয়েছিল এক সাম্রাজ্যিক দম্ভের প্রকাশ। সেই নেপোলিয়ন বোনাপার্ট আমরা জানি ওয়াটারলুর যুদ্ধে 1815 খ্রিস্টাব্দে তিনি পরাস্ত হলেন। নেপোলিয়ন পরাস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ইউরোপের যারা প্রতিক্রিয়াশীল শক্তি, আমরা আগেই বললাম, সেই প্রতিক্রিয়াশীল শক্তিগুলো একজোট হলো। একজোট হয়ে তারাই তো ভিয়েনা কংগ্রেস করল। এবং সেই ভিয়েনা কংগ্রেস আমরা দেখাবো যে ভিয়েনা কংগ্রেস 1815 খ্রিস্টাব্দ, এখানে সভাপতি ছিলেন ম্যাটারনিক, সম্পাদক ছিলেন ভন জেনেটস। ডেভিড টমসন সরাসরি বলে দিয়েছেন ভিয়েনা কংগ্রেস তো হচ্ছে এ নেটওয়ার্ক অফ বার্গেন্স অ্যান্ড নেগোসিয়েটেড কম্প্রোমাইজ। এটা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 32টি দেশের প্রতিনিধি হাজির হয়েছে। তুরস্কের সুলতান আহত হননি, পোপ আহত হননি। এই ভিয়েনা বন্দোবস্ত সামনে কি রাখলো না ঘোষণা করল ন্যায় এবং সততার ভিত্তিতে ইউরোপের পুনর্গঠন এবং পুনর্বন্টন। বাস্তবে ন্যায় ও সততার নীতি সামনে রেখে তারা কি চেয়েছিল না তারা আসলে সাফল্যের যে ফসল তা তারা ভাগ করতে চেয়েছিল। আর সেই ভাগ করার এক বিশেষ কৌশল বিগ ফোর, অর্থাৎ ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, এই বিগ ফোর তারা 3টে নীতি গ্রহণ করল। 1 নম্বর ন্যায্য অধিকার নীতি, পলিসি অব লেজিটিমেসি। 2nd শক্তি সাম্য নীতি, ব্যালেন্স অফ পাওয়ার। আর 3rd ক্ষতিপূরণ, পলিসি অব কম্পেনসেশন। ন্যায্য অধিকার ওয়ার্ডটি কেমন দেখুন, লেজিটিমেসি, অর্থাৎ এদের মতে রাজতন্ত্রই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। তাই 1815 খ্রিস্টাব্দে উলটপালট হয়ে গেছে। 1789 সালের পূর্বে সারা ইউরোপ জুড়ে যেখানে যে রাজবংশ ছিল সেই রাজবংশগুলোকে ফিরিয়ে আনার একটা নীতি, তার নাম হচ্ছে ন্যায্য অধিকার। তাহলে ন্যায্য অধিকার, এই প্রশ্নটা দেখো, মানে যেটা বলা হচ্ছে ন্যায্য, তাহলে তাদের অধিকার অর্থাৎ রাজাদের রাজবংশের অধিকারটাকে ফিরিয়ে আনার নীতি একটা। এবং এই নীতি বলেই জানি আমরা 1815 খ্রিস্টাব্দে বুর্বো বংশের অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন। তেমনি অরেঞ্জ বংশ, নির্দিষ্ট হ্যাপসবার্গ বংশ, বিভিন্ন অঞ্চলে রাজবংশগুলোকেই বিভিন্ন অঞ্চলে ফিরিয়ে আনা হয়েছিল। শক্তি সাম্য কি? শক্তি সাম্য হচ্ছে খুব তাৎপর্যপূর্ণ এই কারণেই যে আসলে শক্তি সাম্যের 2টো দিক। কিরকম না, মূল লক্ষ্য ছিল ফ্রান্স যাতে ভবিষ্যতে ইউরোপের শান্তি নষ্ট করতে না পারে। তাই ফ্রান্সকে ঘিরে একটা শক্তি বেষ্টনী তৈরি করা হয়েছিল। শক্তি সাম্য অর্থাৎ ফ্রান্সকে ঘিরে একটা শক্তি বেষ্টনী, আবার শক্তি বেষ্টনীভুক্ত দেশগুলির মধ্যে যেন শক্তির সমতা থাকে। অর্থাৎ লক্ষ্য ফ্রান্সকে শায়েস্ত করা, লক্ষ্য একটা স্থিতাবস্থা বজায় রাখা। এবং এই শক্তি সাম্যের নামে আমরা খুব ভালো করে জানি যে ফ্রান্সকে ঘিরে যেহেতু হয়েছিল, তাই ফ্রান্সের একদম উত্তর পূর্বে বেলজিয়ামের সঙ্গে হল্যান্ড অন্যায়ভাবে যুক্ত করা হলো। এবং খুব ভালো করে জানি আমরা এই বেলজিয়াম হল্যান্ড যুক্ত হলো 1815 সালে। 1830 সালে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে গেল, অর্থাৎ জবাব দিল তারা এই প্রতিক্রিয়াশীল নীতির বিরুদ্ধে। তেমনি ফ্রান্সের আমরা যদি দক্ষিণ পূর্ব দেখি, সুইজারল্যান্ডকে নিরপেক্ষ দেশ রেখে তার সঙ্গে নির্দিষ্ট শক্তি যুক্ত করে এমনভাবে একটা বেষ্টনী তৈরি করা হলো যাতে ফ্রান্স কিন্তু জব্দ থাকে সবসময়। এই প্রচেষ্টা কার্যকর হলো শক্তি সাম্য নীতির মাধ্যমে। ক্ষতিপূরণ অর্থাৎ কে পূরণ করবে না, নেপোলিয়ন যা ক্ষতি করে গেছেন সেই ক্ষতিপূরণের দায় নেবে কে না, ফ্রান্স। অর্থাৎ ইউরোপের দেশগুলিকে ক্ষতিপূরণ দেবে ফ্রান্স।
এই নীতি গৃহীত হলো। তাহলে ভিয়েনা সম্মেলন আলটিমেটলি যা চাইলো সেটা কি চাইলো না, সেটা হচ্ছে স্পেসিফিক 3টে নীতির মাধ্যমে একই সঙ্গে ফ্রান্সকে শায়েস্তা করা, একই সঙ্গে ফরাসি বিপ্লব প্রসূত আদর্শগুলিকে স্তব্ধ করা, একই সঙ্গে পুরাতন তন্ত্রের সমস্ত শাখা প্রশাখাগুলিকে শক্তিশালী করা। এই নীতিগুলি কার্যকর করতে পারল। স্বাভাবিক কারণেই আমাদের প্রশ্ন ওঠে যে ন্যায় ও সততার ভিত্তিতে ইউরোপের পুনর্গঠনে এই নীতিগুলি কি প্রাসঙ্গিক ছিল? আমরা একটা প্রশ্ন রেখেছি। এটা ভাবার বিষয় যে সমস্ত যে সম্মেলনটি হয়েছিল, বন্দোবস্তটি, তার বিগ ফোর, তার মধ্যমণি অবশ্যই ছিলেন মেটারনিখ। এবং মেটারনিখ কে ছিলেন? তিনি ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। দেখাবো আমরা এখানে যে প্রকৃতপক্ষে ন্যায় এবং সততার ভিত্তিতে এই শব্দব্যঞ্জন ব্যবহার করা হলেও প্রকৃতপক্ষে ভিয়েনা ব্যবস্থায় ন্যায় ছিল না, ভিয়েনা বন্দোবস্তে সততা ছিল না। তবুও ভিয়েনা বন্দোবস্ত অন্তত 30 ইয়ার্স, 30 বছর ধরে ইউরোপে শান্তি বজায় রাখতে পেরেছিল। তাই ঐতিহাসিকগণ এই ভিয়েনা ব্যবস্থা সময়ের যে ঘড়ির চাকা তাকে উল্টো দিকে চালিত করতে চাইলেও একে একটা রাজনীতি সুলভ বন্দোবস্ত বলেছেন অনেকেই। কেননা অন্তত ফরাসি বিপ্লবোত্তরকালীন ইউরোপ জুড়ে যে ঝড় বয়ে গেছে, সেই ঝড়কে প্রশমিত করে খানিক কাল শান্তি বজায় রাখতে পেরেছিল ভিয়েনা বন্দোবস্ত। ভিয়েনা বন্দোবস্তের পরেই আমরা আসি মেটারনিখ ব্যবস্থা। মেটারনিখ, প্রিন্স মেটারনিখ, তিনি আসলে খুব ধুরন্ধর ব্যক্তি। তাকে আমরা কূটনীতির রাজপুত্র বলি আমরা। তো মেটারনিখ বন্দোবস্ত নামটা কেন দিয়েছি না, 1815 থেকে 48 মেটারনিখ তার চিন্তাভাবনা, তার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাগুলো দ্বারা ইউরোপীয় রাজনীতির উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পেরেছিলেন। খুব তাৎপর্যপূর্ণ কথা। মেটারনিখের চিন্তাভাবনা দ্বারা ইউরোপীয় রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রিত হয়েছিল। তাই এই সময়টাকে বলে দিই আমরা মেটারনিখের যুগ। কেননা তার ভাবনার প্রাধান্য প্রতিফলিত হয়েছে ইউরোপ জুড়ে। কিন্তু প্রশ্ন, তার ভাবনাটি কী ছিল না, মেটারনিখ অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। অস্ট্রিয়া ছিল তখন হ্যাবসবার্গ রাজবংশের অধীন। সাম্রাজ্যটি ছিল বহু জাতি অধ্যুষিত, অনেকগুলি দেশের সেখানে অনেকগুলি জাতির বসবাস। আশঙ্কা, মেটারনিখের আশঙ্কা যে যদি ফরাসি বিপ্লবের দমকা হাওয়া অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্র, উদারতাবাদ, ব্যক্তি স্বাধীনতা হাওয়া যদি প্রবেশ করে অস্ট্রিয়াতে, তাহলে অস্ট্রিয়ার মধ্যে বসবাসকারী জাতিগুলি আওয়াজ তুলবে স্বাধীনতার, আওয়াজ তুলবে জাতীয় আন্দোলনের, টুকরো টুকরো হয়ে যাবে হ্যাবসবার্গ সাম্রাজ্য। একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে কি করা উচিত ছিল তার সেই আদর্শগুলিকে সম্পৃক্ত করার মতো পরিস্থিতি ছিল না অস্ট্রিয়ার। স্বাভাবিক কারণেই একমাত্র লক্ষ্য ছিল এই আদর্শগুলিকে আটকে ফেলা, প্রতিরোধ, পরিষ্কারভাবে আটকে দেওয়া। এই আটকাবার জন্যই তার এই ব্যবস্থা। এবং সেদিক থেকে বলতে গেলে মেটারনিখ ছিলেন দেশপ্রেমিক। তিনি দেশের অখণ্ডতাকে রক্ষা করতে চেয়েছিলেন। কেমন ব্যবস্থাটা আমরা দেখেছি যে সমস্ত ব্যবস্থাটি হচ্ছে অস্ট্রীয় স্বার্থকেন্দ্রিক, না, এখানে ইউরোপ নেই। তার সমস্ত ভাবনাটি অস্ট্রিয়ার স্বার্থকেন্দ্রিক। কেন? অস্ট্রিয়ার তিনি কল্যাণ চেয়েছিলেন, অস্ট্রিয়ার সংহতি চেয়েছিলেন। এর জন্য কি করেছিলেন তিনি? এর জন্য তিনি একটি দমনমূলক ব্যবস্থা করেছিলেন। এর জন্য কি করেছিলেন না, বিপ্লবের আদর্শ বিরোধী একটি ব্যবস্থা করেছিলেন। এর জন্য একটি ব্যবস্থা যার অভিমুখটি হচ্ছে স্থিতাবস্থা অর্থাৎ স্ট্যাটাসকো। আর
এই ব্যবস্থাটা তিনি কেবলমাত্র অস্ট্রিয়ার মধ্যে আটকে রাখতে চাননি, ছিল অস্ট্রিয়া কেন্দ্রিক, কিন্তু সমস্ত ব্যবস্থাটিকে তিনি চেয়েছিলেন ইউরোপ জুড়ে প্রয়োগ করতে। আর সমস্ত প্রচেষ্টার নিয়ন্ত্রক অর্থাৎ কন্ট্রোলার তিনি কে ছিলেন? ছিলেন তিনি নিজে স্বয়ং, তাই ব্যক্তিগত উদ্যোগে। তাহলে খুব সংক্ষেপে যদি বলি আমি যে ম্যাটারনিক বন্দোবস্ত কি, তাহলে ম্যাটারনিক বন্দোবস্ত হলো যে অস্ট্রিয়ার স্বার্থকেন্দ্রিক ম্যাটারনিক ব্যক্তিগত উদ্যোগে যে দমনমূলক, বিপ্লব বিরোধী, স্থিতাবস্থামুখী এবং ইউরোপ জুড়ে প্রয়োগ করা একটি প্রতিক্রিয়াশীল ব্যবস্থা, অবশ্যই প্রতিক্রিয়াশীল ব্যবস্থা। কেননা এই ব্যবস্থাটি যুগের যে ধর্ম অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্র, উদারতাবাদ এই সব কিছুকে অস্বীকার করেছিল। এবং ম্যাটারনিক এই বন্দোবস্ত প্রয়োগ করতে গিয়ে প্রথমেই তিনি প্রয়োগ করেছেন অস্ট্রিয়াতে। চরিত্র কেমন এই ব্যবস্থাটির? না, তিনি অস্ট্রিয়া জুড়ে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করলেন। অস্ট্রিয়া জুড়ে সমস্ত বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান প্রভৃতি প্রগতিশীল যে বিষয়গুলির পঠন পাঠন বন্ধ করে দিলেন। অস্ট্রিয়া থেকে ছাত্র শিক্ষকদের বাইরে পড়াশোনা বন্ধ করে দিলেন, বাইরের থেকে শিক্ষক ছাত্রদের আগমন বন্ধ করে দিলেন। ফলে এক রুদ্ধদ্বার ব্যবস্থা চালু করলেন অস্ট্রিয়া জুড়ে। এবং তিনি ছিলেন জার্মান বুন্ড অর্থাৎ জার্মান রাজ্যগুলি নিয়ে যে বুন্ড তৈরি হয়েছিল সেই বুন্ডের প্রেসিডেন্ট ছিলেন। সেই প্রেসিডেন্ট হিসেবে জার্মানিতে কি হয়েছিল, বুরচেনশ্যাফট বলে ওখানে ছাত্র সংগঠন, তাদের বিশ্ববিদ্যালয়গুলো ঘিরে গড়ে উঠছিল জাতীয়তাবাদ, উদারনৈতিক আন্দোলন শক্তিশালী হচ্ছিল। ওরা ম্যাটারনিকের কুশপুতুল দাহ করেছিলেন, এক ম্যাটারনিক অনুগত সাংবাদিক নিহত হয়েছিল। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে জার্মান রাজ্যগুলোকে শায়েস্তা করার জন্য ঘোষণা করলেন কার্লসবার্গ ডিক্রি 1819 খ্রিস্টাব্দ। কি ছিল কার্লসবার্গ ডিক্রিতে? কার্লসবার্গ ডিক্রিতে ছিল পরিষ্কারভাবে একবারে বিশ্ববিদ্যালয় ঘিরে ছাত্র শিক্ষকদের মধ্যে যে উদারনৈতিক আন্দোলন, সেই উদারনৈতিক আন্দোলনকে স্তব্ধ করার শর্ত। একই রকম সংবাদপত্রের স্বাধীনতা, বিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের মুভমেন্ট স্তব্ধ, পঠন পাঠনে নিয়ন্ত্রণ ইত্যাদি। গোয়েন্দাগিরি, বিদ্যালয়ের পঠন পাঠনের উপরে গোয়েন্দাগিরি, এর নাম হচ্ছে কার্লসবার্গ ডিক্রি। এবং একটা আমরা এখানে দেখেছি যে সত্যি ম্যাটারনিক তন্ত্র কি নিতান্তই স্থিতাবস্থার নীতি? কেন ম্যাটারনিক করলেন এটা? না, আমরা জানি অস্ট্রিয়ার স্বার্থকেন্দ্রিক। ম্যাটারনিক নিজে স্বীকার করছেন ম্যাটারনিক যে আমি যদি কিছুকাল আগে জন্মগ্রহণ করতাম তাহলে আমি সুন্দর পৃথিবীকে উপভোগ করতে পারতাম, কিন্তু আমার এক ভগ্ন সময়ে জন্মগ্রহণ হয়েছে। আমার সমস্ত জীবন একটা স্থাণু ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য আমার সমস্ত উদ্যোগ, সমস্ত শ্রম আমি নিয়োগ করে ফেললাম। যাই হোক, ম্যাটারনিক কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে তিনি ফরাসি বিপ্লবকে চিনতে পারেননি। তিনি চিনতে পেরেছিলেন। ফরাসি বিপ্লবের প্রবল স্রোতশ্রেণী তিনি উপলব্ধি করতে পেরেছিলেন বলেই তিনি অস্ট্রিয়াকে রক্ষা করার জন্য অস্ট্রীয় কেন্দ্রিক একটি ইউরোপীয় ব্যবস্থা করতে চেয়েছিলেন। তবে অবশ্যই বলতে পারি আমরা ম্যাটারনিক তন্ত্র ছিল অবশ্যই স্থিতাবস্থা নীতি একটা। কেননা এর দাঁড়িয়ে ছিল এই নীতিটা, সেটা হচ্ছে স্ট্যাটাসকো অর্থাৎ অর্থাৎ স্থির, না পরিবর্তন। আমি আগেই বলেছিলাম গভর্ন অ্যান্ড চেঞ্জ নাথিং। ম্যাটারনিক ব্যবস্থাও কিন্তু প্রাসঙ্গিক এই কারণেই, দমনমূলক হলেও অন্তত এটা বলতে পারি যে ম্যাটারনিক ব্যবস্থা 30 বছর ধরে ইউরোপে শান্তির বাতাবরণ রাখতে পেরেছিল। এবং অস্ট্রিয়া যা ফরাসি বিপ্লবের দমকা হাওয়ায় টুকরো টুকরো হয়ে যেতে পারত, তার যে অখণ্ডতা অন্তত কিছুকাল তিনি রাখতে পেরেছিলেন। এই হচ্ছে আমাদের ম্যাটারনিক বন্দোবস্ত। আমরা এরপরে ইটালীয় ঐক্য আন্দোলনের পড়ব নেক্সট ফেজে। তার আগে আমরা দুটো জিনিস বলে দিই, সেটা হলো একটা হলো জুলাই বিপ্লব, 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব।
জুলাই মাসে হয়েছিল বলে জুলাই বিপ্লব বলি আমরা এটাকে। 1815 খ্রিস্টাব্দ, আমরা ফিরে যাই ভিয়েনা বন্দোবস্ত। ভিয়েনা বন্দোবস্ত সারা ইউরোপকে সাজিয়ে দিচ্ছে। কিরকম সাজাচ্ছে না, ফ্রান্সে আবার ফিরিয়ে আনলো বুর্ব বংশকে, এবং সেই বুর্ব বংশের প্রতিনিধি তিনি হলেন অষ্টাদশ লুই। তিনি সিংহাসনে বসলেন। অষ্টাদশ লুই চোখের সামনে দেখেছেন ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড। অষ্টাদশ লুই চোখের সামনে দেখেছেন ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী, স্বাধীনতার প্রবল শক্তি। তাই তিনি সিংহাসনে বসেই চাইলেন মধ্যপন্থা নীতি, অর্থাৎ কিছু বিপ্লবী আদর্শ, কিছু আবার পুরাতন তান্ত্রিক যে ব্যবস্থা, তার তিনি সমন্বয় করে ফ্রান্সকে চালাতে চেয়েছিলেন। এবং জনগণের সনদ তিনি ঘোষণা করেছিলেন, কিছু অধিকার প্রদান করেছিলেন। কিন্তু তার নীতিতে ফ্রান্সের মানুষ সন্তুষ্ট হয়নি ঠিকই। 1824 খ্রিস্টাব্দে তিনি মারা গেলেন। তিনি মারা যাওয়ার পর ডিউক অফ আর্টউইজ 1824 খ্রিস্টাব্দে দশম চার্লস নাম্নী সিংহাসনে বসলেন তিনি। এবং দশম চার্লস ছিলেন মনে প্রাণে প্রতিক্রিয়াশীল। সিংহাসনে আরোহণ করেই তার মূল লক্ষ্য ফ্রান্সে পুরাতনতান্ত্রিক ব্যবস্থাকে আরো বেশি মজবুত করা। এবং এই মজবুত করতে গিয়ে তিনি অ্যান্টি স্যাক্রিলেজ অ্যাক্ট পাস করে দিলেন, যাজকদের ক্ষমতা প্রদান করলেন। চলে যাওয়া অভিজাত তাদের ফিরিয়ে এনে ফ্রান্সে আবার জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করলেন। এবং নিন্দিত হয় তার শাসন ব্যবস্থা যে এটা যাজকদের দ্বারা, যাজকদের জন্য, যাজকদের শাসন। এটা এতখানি তিনি ওই যাজক তন্ত্র, অভিজাততন্ত্র, পুরাতন তন্ত্রের যে ভিত তাকে মজবুত করতে চাইলেন। মটিগন্যাক ছিলেন উদারনৈতিক মন্ত্রী, মটিগন্যাক। সেই মটিগন্যাককে সরিয়ে দিয়ে তিনি বসালেন পলিগন্যাককে। পলিগন্যাক একবারে দশম চার্লসের ন্যায় ছিলেন প্রতিক্রিয়াশীল, এবং তিনি সিংহাসনে বসেই মানে প্রধানমন্ত্রী হিসেবে পরামর্শ দিলেন দশম চার্লসকে। এবং জানি আমরা 1830 খ্রিস্টাব্দে 26শে জুলাই শুরু হয়ে গেল জুলাই অর্ডিন্যান্স। জুলাই অর্ডিন্যান্স কি হলো না, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করে দেওয়া হলো, আইনসভা ভেঙে দেওয়া হলো, ভোটাধিকার সংকুচিত হলো, এবং ভোটাধিকার সংকোচন ঘোষণা করে নির্বাচন ঘোষণা করল। ফলে স্বাভাবিক কারণেই সমস্ত মানুষ ফরাসিরা অর্থাৎ তারা তীব্র প্রতিবাদ জানালো, এবং শেষ পর্যন্ত থিয়ার্সের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হলো, এবং স্বাভাবিক কারণেই ঘটে গেল জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবে কি পেল ফ্রান্স? জুলাই বিপ্লবে ফ্রান্স পেল কি না, ফ্রান্স পেল এক নতুন রাজবংশ এবং সাংবিধানিক রাজতন্ত্র। কিরকম না, অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ তিনি পেলেন সিংহাসন, এবং লুই ফিলিপ তাকে বলা হলো তুমি হচ্ছ ফ্রান্সের রাজা না, ইউ আর দ্য কিং অফ দ্য ফ্রেঞ্চ, নট কিং অফ ফ্রান্স। অর্থাৎ রাষ্ট্রীয় সত্তার পরিবর্তে আনা হলো, বুঝিয়ে দেওয়া হলো লুই ফিলিপকে যে তুমি হচ্ছে ফরাসিদের রাজা, অর্থাৎ ফরাসিদের জন্য তুমি রাজা। স্বাভাবিক কারণেই নতুন আইনসভা গঠিত হলো, নতুন আইনসভা গঠিত হলো, ভোটাধিকার সম্প্রসারিত হলো, বিপ্লবের যে তেরাঙ্গা পতাকা গৃহীত হলো, বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলেন তিনি। এবং তিনি সাধারণভাবে থাকতেন বলে নাগরিক রাজাও বলা হয়। আর ইউরোপ কি পেল না, ইউরোপ এই জুলাই বিপ্লবের সূত্র ধরে ইউরোপের বিভিন্ন প্রান্তে বিপ্লবের যে আদর্শগুলো, সেই আদর্শগুলো উজ্জীবিত হতে শুরু করল। বেলজিয়াম, হল্যান্ড তারা 1815 ব্যবস্থাকে তুড়ি মেরে স্বাধীন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল তারা। এবং বিভিন্ন দেশে বিপ্লবের খানিকটা হাওয়া ঢুকলো ঠিকই, তবে এটা বলি আমরা যে জুলাই বিপ্লব আসলে চারিত্রিকভাবে ছিল বুর্জোয়া বিপ্লব। লুই ফিলিপ বুর্জোয়াদের দ্বারা চালিত হয়েছিলেন। বুর্জোয়াদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছিল প্রতিদিন এই জুলাই রাজতন্ত্রে। স্বাভাবিক কারণেই আবার অসন্তোষের জন্ম।
এবং সেই অসন্তোষ ছড়িয়ে গেল কাদের মধ্যে? না, শ্রমিকদের মধ্যে। হয়েছে, শিল্পায়ন শুরু হয়েছে ফ্রান্সে, মানে শ্রমিকদের কল্যাণের লক্ষ্যে কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেনি এই সরকার। স্বাভাবিক কারণেই 1830-এর পর 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ফ্রান্স আবার আরেকটি বিপ্লবের মুখোমুখি হলো। তার নাম ফেব্রুয়ারি বিপ্লব। ফেব্রুয়ারি বিপ্লব কেন হলো? না, অবশ্যই জুলাই রাজতন্ত্রে যে ত্রুটি ছিল, যে সমস্যা ছিল, অসঙ্গতি ছিল, যে দুর্বলতা ছিল, সেইগুলো ফরাসিদেরকে আবার একটি বিপ্লবের প্রস্তুতির দিকে নিয়ে গেল। সেই প্রস্তুতিগুলি কি কি? সমস্যা কি ছিল? না, লুই ফিলিপ তিনি আসলে জনগণ দ্বারা সমর্থিত কখনোই হননি। তার বিদেশ নীতি অপছন্দ ছিল ফরাসিদের। ফরাসিরা আসলে ছিল গৌরব পিয়াসী, কিন্তু দেখা গেছে স্পেন, পর্তুগাল, হল্যান্ড, বেলজিয়াম কোনো ক্ষেত্রেই লুই ফিলিপ দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। লুই ফিলিপ তিনি কৃষক কল্যাণার্থে কোনো আইন পাশ করতে পারেননি, ভূমি বন্দোবস্তের উদ্যোগ গ্রহণ করতে পারেননি, শ্রমিক কল্যাণের কোনো আইন পাশ হয়নি। ফলে শ্রমিক অসন্তোষ, কৃষক অসন্তোষ চতুর্দিকে ছড়িয়ে গেছে। ঠিক সেই সময় তার প্রধানমন্ত্রী গিজো তিনি করলেন কি? না, সমস্ত প্রকার মিটিং, মিছিল, সমবেত হওয়া ইত্যাদির উপর জারি করলেন নিষেধাজ্ঞা। আর এরই প্রত্যুত্তরে গিজোর বাসভবনের সামনে জনগণ হাজির হয়ে গেল এবং সেখানে গুলি চলল, বেশ কিছু মানুষ মারা গেল এবং তারই পরিপ্রেক্ষিতে ঘটে গেল ফ্রান্সে বিপ্লবের আগুন, যাকে বলি আমরা ফেব্রুয়ারি রেভলিউশন, ফেব্রুয়ারি বিপ্লব। এই ফেব্রুয়ারি বিপ্লব তাৎপর্যপূর্ণ ভীষণভাবে একবারে। কিরকম? না, ফেব্রুয়ারি বিপ্লব ফ্রান্সকে নতুন আলো দেখালো ইউরোপকেও। ফ্রান্সে কি পরিবর্তন ঘটল? না, ফ্রান্সে না ছিল কি, ফ্রান্স স্বৈরাচারী রাজতন্ত্র ছিল। জুলাই বিপ্লবে কি হলো? নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হলো। আর ফেব্রুয়ারি বিপ্লবে কি হলো? না, রাজতন্ত্রই নয়, এবার সরাসরি প্রজাতন্ত্র স্থাপিত হলো 48 সালে, যাকে বলি আমরা দ্বিতীয় প্রজাতন্ত্র। আমাদের প্রথম প্রজাতন্ত্র কখন? 1792 সালে, এবং 1792 সাল, এখন দেখছি আমরা 1848 সালে দ্বিতীয় প্রজাতন্ত্র। লামার্টিন তিনি হলেন অস্থায়ী প্রেসিডেন্ট। পরে স্থির হয়েছিল গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে, এবং সৌভাগ্য দুর্ভাগ্য জানি না আমরা, যে গণভোটের মাধ্যমে যখন 1848 খ্রিস্টাব্দেই আমাদের লুই নেপোলিয়ান তিনি হয়ে গেলেন এই নতুন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি। আর এই রাষ্ট্রপতি তৃতীয় নেপোলিয়ান নাম নিয়ে 1852 খ্রিস্টাব্দে তিনি বললেন, আমি ফ্রান্সের সম্রাট। অর্থাৎ সেই যে বিপ্লব, রাজতন্ত্র, বিপ্লব থেকে আবার সেই যেন রাজতন্ত্রেই ফ্রান্স ঢুকে পড়ল। বৃত্ত কমপ্লিট হয়ে গেল পুরো একবারে। আর ইউরোপ কি পেল? না, 1848-এর বিপ্লব ইউরোপের অন্তত 15টি দেশে অভ্যুত্থান ঘটিয়ে দিল। অর্থাৎ প্রতিক্রিয়াশীল স্থানীয় রাজনীতি ভিত্তিক যে সরকার চলছিল, সেই সরকারকে উৎখাত করার জন্য সংগ্রাম শুরু হয়ে গেল। হাঙ্গেরিতে লুই কসুথ, যাকে বলি আমরা হাঙ্গেরিয়ান ম্যাজিনি, হাঙ্গেরির ম্যাথসিনি বলা হয় তাকে, একবারে পারমা, মডেনা, টাস্কানেতে হয়ে গেল প্রজাতন্ত্রের সরকার তৈরি হয়ে গেল। অর্থাৎ ম্যাথসিনি নেতৃত্বে, স্থায়ী হয়নি, চতুর্দিকে 15টি দেশে। এই জন্যে 1848-কে বলা হয় বিপ্লবের বছর বলা হয়। আর এরিক হবসবম বলছেন সম্ভাব্য বিশ্ব বিপ্লব। অর্থাৎ কথা আমরা জানি সব এটা, যে বলা হয় যে ফ্রান্সের অর্থাৎ প্যারিসের যে বিপ্লব, সেই বিপ্লবের চুল্লি থেকে আগুন, সেই আগুন
ভিয়েনা বন্দোবস্ত শাসিত ইউরোপের যে কাষ্ঠখণ্ড তাতে পড়ল এবং দাবানল সৃষ্টি করল। ম্যাটারনিক ভয় পেলেন, ঠাট্টা করে বললেন যে ফ্রান্সের যখন সর্দি হয় তখন ইউরোপ হাঁচতে শুরু করে, অর্থাৎ ফরাসি বিপ্লব, ফ্রান্সের ঘটনা, তার প্রভাব পড়ে ইউরোপ জুড়ে, স্বীকার করেছেন ম্যাটারনিক। তো ফেব্রুয়ারি বিপ্লব 1848 সাল, ফেব্রুয়ারি বিপ্লব এর পরিপ্রেক্ষিতে আমরা জানি ফ্রান্সের 52টি পরিবর্তন ঘটে গেল এবং 52 থেকে পুরো একবারে 71 পর্যন্ত, 70 পর্যন্ত বলবো আমরা, চলল ফ্রান্সে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। নেক্সট আমরা যে আছে সেটা হলো বলকান জাতীয়তাবাদ। বলকান মানে আসলে পার্বত্য অঞ্চল বলি এটা আমরা, নয়, অ্যাড্রিয়াটিক, ইজিয়ান, অনেকগুলি দেশের সমাহার বলকান অঞ্চলে। হ্যাঁ, মন্টেনিগ্রো, রোমানিয়া, বেসারাবিয়া, হার্জেগোভিনা, হ্যাঁ, সার্বিয়া, বুলগেরিয়া, নানান দেশ একবারে। এবং প্রত্যেকটি দেশ তারা সীমান্ত সমস্যায় জর্জরিত এবং এই দেশগুলি আসলে ধর্মীয় প্রশ্নে খ্রিস্টান। আর এগুলি তুরস্কের যে অটোমান সাম্রাজ্য তার অধীন, স্বাভাবিক কারণেই শাসিত হচ্ছে ইসলাম, খ্রিস্টান, এবং শাসক হচ্ছেন ইসলাম। ফলে একটা দ্বন্দ্ব ছিল। তাই আর এবং অটোমান যে শাসন বলি আমরা, সেটা প্রকৃতপক্ষে পরিবর্তনের যে আদর্শ তাকে গ্রহণ করতে পারেনি। দীর্ঘদিন ধরে একটা গোঁড়া শাসনকে জিয়ে রেখেছিল, মধ্যযুগীয় শাসনকে। স্বভাবত এই প্রশাসনে যে চরিত্র এবং ধর্মীয় প্রশ্ন, এবং অন্যদিকে ফরাসি বিপ্লব, কেন বলবো, ফ্রান্সের যে বিপ্লবগুলো এবং ফ্রান্সের বিপ্লব সূত্রে ইউরোপ জুড়ে যে জাতীয় উন্মাদনা, এই সব কিছু প্রবেশ করেছিল ইউরোপের যে বলকান অঞ্চল বলছি আমরা সেখানে। স্বাভাবিক কারণেই বলকান জাতীয়তাবাদ জাগ্রত হলো এবং এই বলকান একবারে অগ্নিকুণ্ড, অর্থাৎ বসনিয়াতে ঘটে গেল, তারই পরিপ্রেক্ষিতে ঘটে গেল প্রথম বিশ্বযুদ্ধ। তো যে আমাদের তৃতীয় অধ্যায়টি বলছিলাম, তৃতীয় অধ্যায়ের দুটি অংশ, এই মুহূর্তে আমরা যে অংশটি পড়ালাম সেটা হচ্ছে যে রাজতান্ত্রিক শক্তি, অর্থাৎ ফোর্সেস অফ কন্টিনিউটি, সেই কন্টিনিউটি শক্তিগুলির তাদের যে প্রকাশ, শক্তির প্রকাশ দেখালাম। পাশাপাশি আমরা দেখালাম, চেষ্টা করলাম দুটি ফোর্সেস অফ যে চেঞ্জ বলছি আমরা, একটা হলো জুলাই বিপ্লব, একটি ফেব্রুয়ারি বিপ্লব, এবং একটি হিটাইরিয়া ফিল্কের গ্রিক স্বাধীনতা এবং বলকান জাতীয়তাবাদ। তাহলে আজকে আমরা যে আলোচনা করলাম ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, এর প্রথম অংশটি। এবং সেই প্রথম অংশটি তাহলে তোমরা কোন জায়গায় ফোকাসটা দেবে দেখাবে তোমরা। আমরা যেটা পড়ালাম আজকে সেটা হলো যে ইউরোপ জুড়ে পরিবর্তনের পক্ষে নয় যা, অর্থাৎ পরিবর্তন বিরোধী স্তম্ভগুলো কি কি, সেই স্তম্ভগুলো কি কি, এবং সেই স্তম্ভগুলোর আসল অভিমুখটি কোন দিকে ছিল, এই জায়গায় ফোকাস রাখবে তোমরা। একই সঙ্গে পড়িয়েছি আমি যে পরিবর্তন চায়, অর্থাৎ পরিবর্তনপন্থী, এইখানে পড়ালাম আমরা বেশ কয়েকটি স্তম্ভ, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব ইত্যাদিগুলো। তাহলে প্রথমেই তোমরা ভাগ করে নাও, একদিকে পরিবর্তনপন্থী আর একদিকে পরিবর্তন বিরোধী। এই যে পুরো অংশটা পড়ালাম, এইখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু কোশ্চেন ধরো করতে হবে। যেমন ম্যাটারনিক বন্দোবস্ত কি? ম্যাটারনিক বন্দোবস্ত কি ইউরোপের পক্ষে মঙ্গল হয়েছিল? তেমনি ভিয়েনা বন্দোবস্ত, তার উদ্দেশ্য কি? ভিয়েনা বন্দোবস্ত, তার গুরুত্ব কি? এটি ব্যর্থ হলো কেন? তেমনি জুলাই বিপ্লব, ফ্রান্স 1790 পরে আবার 1830 খ্রিস্টাব্দে বিপ্লবের মুখোমুখি হলো কেন? ফেব্রুয়ারি বিপ্লব হলো কেন? জুলাই রাজতন্ত্র কি
ফেব্রুয়ারি বিপ্লবের জন্য দায়ী ছিল? এই ধরনের কোশ্চেনগুলোর প্রতি গুরুত্ব দেওয়া খুব আবশ্যিক। এবং আমি বলবো যে ইতিহাস যখন তোমরা পড়বে, ইতিহাস কিন্তু একবারই তোমাকে বোঝার চেষ্টা করবে। তথ্যগুলো, ইনফরমেশনগুলোকে তুমি দখল রাখার চেষ্টা করবে। নোট মুখস্থ করবে, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। আধুনিক যে ইতিহাস চর্চা আমাদের, সেখানে ইতিহাসকে বুঝতে হবে, এবং একবার যদি বুঝে যাও তুমি, দেখবে ইতিহাসটা কিন্তু ভীষণ সহজ লাগছে তোমার। অবশ্যই খুব মজা পাবে তুমি তখনই, যখন তুমি কেবল এই নিরস যে মুখস্থ পদ্ধতি, তার থেকে বেরিয়ে আসতে পারবে। নমস্কার।